এই পার্টস অফ সেলের মধ্যে একটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমরা অনেক ছন্দ দিয়ে পড়ছি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য নন মেমব্রেনাস অর্গানালিস ইন সেল। এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে, সুতরাং এটা আমরা একটু দেখে নিব হোয়াট ইজ দ্য নন মেমব্রেনাস অর্গানালিস প্রেজেন্ট। অ্যান্ড পেজ নাম্বার 6 এ একদম উপরে দেখেন যে সেল মেমব্রেন সম্পর্কে কিছু কথা বলা আছে, যে কম্পোজিশন অফ দ্য সেল মেমব্রেন। তো ডাব্লিউবি ক্যানন আমরা সবাই জানি, ফার্স্ট এই হোমিওস্টেসিসটা ব্যাখ্যা করেছেন। হোম মানে ইন্টারনাল এনভায়রনমেন্ট, অ্যান্ড স্ট্যাসিস মানে ঠিক রাখা, সুতরাং মিনস বাড়লে বাড়ে কমলে কম। সেগুলো কিন্তু আপনাকে মিস করা যাবে না, যার ফলে কোশ্চেন কম আসলেও আমাদেরকে ইম্পর্টেন্ট জিনিসগুলো এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো কিন্তু আমাদেরকে সলভ করে যেতে হবে। জেনারেল ফিজিওলজিতে আমি আপনাদের একটা ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো মেইনলি, কারণ এই জিনিসটা আমরা সবাই কম বেশি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে খুব ভালোভাবে পড়েছিলাম, যার ফলে এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো না, বরং একটু যে সমস্ত কনসেপশনাল গ্যাপ যে সমস্ত জায়গায় থাকতে পারে এবং পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এমন কয়েকটা জায়গাতে শুধুমাত্র আমরা আলোচনা করব। অন্য জায়গাগুলো আমরা আপনাদেরকে অ্যাডভাইস দেবো যে আপনি ওই জায়গাগুলো একটু পড়ে নেবেন। আমরা একটু এভাবে আমরা আগানোর চেষ্টা করবো আজকে। তো চলুন আমরা শুরু করি। আমাদের লেকচার শিটকে যদি আপনি খোলেন তাহলে দেখবেন যে একদম পেজ নাম্বার 2 সেকেন্ড পেজেই আপনার জন্য যে টপিকটা দেওয়া আছে সেটা হচ্ছে হোমিওস্ট্যাসিস, এবং এই টপিকটা এই নামটা পড়ার সাথে সাথেই আপনি একটা টাইম মেশিনে চড়ে আপনি কিন্তু একদম মেডিকেলের ফার্স্ট ইয়ারে পৌঁছে যাবেন, যেখানে আমরা সবাই এই হোমিওস্ট্যাসিস ফিজিওলজি বইয়ের প্রথম যে আলোচনাটা হোমিওস্ট্যাসিস পড়েছিলাম, অনেক ডেমো, অনেক আইটেম সাপ্লি খাওয়া, আইটেমের রিপেয়ার খাওয়া, একটা হাসি কান্নার অনেক স্মৃতি কিন্তু আমাদের সাথে জড়িত আছে এই হোমিওস্ট্যাসিস নিয়ে। তো ডাব্লিউবি ক্যানন আমরা সবাই জানি, ফার্স্ট এই হোমিওস্ট্যাসিসটা ব্যাখ্যা করেছেন। হোম মানে ইন্টারনাল এনভায়রনমেন্ট, অ্যান্ড স্ট্যাসিস মানে ঠিক রাখা, সুতরাং ইন্টারনাল এনভায়রনমেন্টকে ঠিক রাখার জন্য যে মেকানিজমগুলো সেগুলোকে আমরা হোমিওস্ট্যাসিস দিয়ে ব্যাখ্যা করতে পারি। দুটো মেইন মেকানিজম, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, এবং এখান থেকে সাধারণত কোশ্চেন কম আসে, তারপরে একটু আলোচনা করে যাচ্ছি। সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, মানে আমরা জানি যে কমলে বাড়া এবং বাড়লে কমা, যেমন ব্লাড প্রেশার যদি কমে যায় তাহলে আমাদের ফিজিওলজিক্যাল সিস্টেমে সেটাকে বাড়ানোর চেষ্টা করা হয়, আবার একই রকমভাবে এটা বেড়ে গেলে সেটাকে কমানোর চেষ্টা করা হয়। এটা হচ্ছে একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। ইম্পর্টেন্ট ইজ পজিটিভ ফিডব্যাক মেকানিজম এক্সাম্পল। পজিটিভ ফিডব্যাক মিনস বাড়লে বাড়ে কমলে কমে। পেজ নাম্বার 3-তে পজিটিভ ফিডব্যাকের যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, যেমন চাইল্ড বার্থ অথবা ব্লাড ক্লটিং অথবা এলএইচ সার্চ, এই এক্সাম্পলগুলো আমরা একটু ভালো করে পড়ব। নেক্সট যে টপিকটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার 5, পেজ নাম্বার 5-এ। পেজ নাম্বার 5-এ যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে পার্টস অফ সেলের একটা বক্স এখানে দেওয়া আছে। এই পার্টস অফ সেলের মধ্যে একটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমরা অনেক ছন্দ দিয়ে পড়ছি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য নন মেমব্রেনাস অর্গানালিস ইন সেল। এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে, সুতরাং এটা আমরা একটু দেখে নিব হোয়াট ইজ দ্য নন মেমব্রেনাস অর্গানালিস প্রেজেন্ট। অ্যান্ড পেজ নাম্বার 6-এ একদম উপরে দেখেন যে সেল মেমব্রেন সম্পর্কে কিছু কথা বলা আছে, যে কম্পোজিশন অফ দ্য সেল মেমব্রেন। ইট ইজ এ থিন ইলাস্টিক একটা স্ট্রাকচার, এটার ডায়ামিটার 7.5 to 10 মাইক্রোমিটার, এবং what components composition of the cell membrane, that is protein, lipid and carbohydrate, and এই জিনিসগুলো আমরা পড়বো, যেটা থিন ইলাস্টিক স্ট্রাকচার এবং এর ডায়ামিটার হচ্ছে 7.5 থেকে 10 ন্যানোমিটার, সরি মাইক্রোমিটার না, 10 ন্যানোমিটার, এবং এটা কম্পোজিশন। পেজ নাম্বার 6-এ নিচের দিকে দেখবেন যে স্ট্রাকচার অফ সেল মেমব্রেন, এটা সম্পর্কে দুই একটা কথা একটু জানে নেবেন, যেটা আমরা সবসময় জানি, দ্যাট ইজ সেল মেমব্রেনের স্ট্রাকচারটা 1972-তে সিঙ্গার এন্ড নিকলসন একটা মডেল দিয়েছেন, দ্যাট ইজ ফ্লুইড মোজাইক মডেল, হুইচ ইজ এ লিপিড বাইলেয়ার মডেল ইন্টারস্পেসড উইথ প্রোটিনস। অ্যান্ড পেজ নাম্বার 7-এ এই স্ট্রাকচারের মধ্যে মেমব্রেন যে প্রোটিনগুলো আছে এবং সেটার রোল সম্পর্কে আমরা একটু দেখব, মেমব্রেন প্রোটিনস অ্যান্ড রোলস। তো মেমব্রেন প্রোটিনের মধ্যে আমরা জানি দুই ধরনের, একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন এবং ইন্টিগ্রাল প্রোটিন, এবং এই প্রোটিনগুলো বিভিন্নভাবে রোল প্লে করে, যেমন অ্যাডহেশন মলিকুল হিসেবে পাম্পস, ক্যারিয়ার্স, ion channels, receptors, enzymes, antibody processing and distinguishing self from non-self, এই জাস্ট জিনিসগুলো একবার আমরা একটু দেখে রাখবো। পেজ 8-এ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে কথা আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মিনস জালিকাকার, আমরা এটা দেখতে পাচ্ছি যে জালের মতো, এবং এটা মেমব্রেন বাউন্ড একটা অর্গানালিস,
এন্ডোপ্লাজমিক একটা অর্গানালিস। তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা দুটো ভাবে ভাগ করতে পারি, এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবাই জানি যেটাতে রাইবোজোম যুক্ত থাকে, যার ফলে এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সুতরাং এটার কাজ হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুটো জিনিস পড়তে হবে, এটা ফাংশনটা কি এবং এটা লোকেশনটা কি, বিশেষ করে লোকেশন এজ এ টু স্টার টপিক। তো লোকেশন হচ্ছে, যেহেতু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা, সুতরাং যে সমস্ত জায়গায় প্রোটিন সিনথেসিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেমন প্যানক্রিয়াটিক অ্যাসিনার সেল ডাইজেস্টিভ এনজাইমগুলো সে তৈরি করে, বা প্লাজমা সেল ইমিউনোগ্লোবিলিন প্রোডাকশন করে, সে সমস্ত জায়গায় এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে। তাহলে এটা লোকেশনটা আমরা পড়বো। সেকেন্ড হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেহেতু রাইবোজোম যুক্ত থাকে না, সুতরাং সে প্রোটিন সিনথেসিস করতে পারে না, এই জন্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 8 ফাংশন, আমরা অন্তত 3টা ফাংশন খুব ভালোভাবে মনে রাখবো। নাম্বার 1 স্টেরয়েড সিনথেসিস, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন হচ্ছে স্টেরয়েড সিনথেসিস। নাম্বার 2 ডিটক্সিফিকেশন প্রসেস, দ্যাট মিনস আমরা যে ড্রাগগুলো খাই সেই ড্রাগগুলো যে অক্সিডেশন, হাইড্রোলাইসিস বা কনজুগেশন হয়, এগুলো কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হয়। এবং ইট অলসো অ্যাক্টস অ্যাজ সার্কোপ্লাজমিক রেটিকুলাম, মানে এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা যখন কার্ডিয়াক এবং স্কেলেটাল মাসলে থাকে তখনই সেটাকে আমরা বলি সার্কোপ্লাজমিক রেটিকুলাম, যেটা নিয়ে আমরা ক্লাসের শেষ থেকে একটু আলোচনা করব। দেন রাইবোজোমস, পেজ নাম্বার 9। রাইবোজোমে আমরা জানি যে রাইবোজোমে হচ্ছে কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। দেন পেজ নাম্বার 9 গলগি অ্যাপারেটাস is important. Golgi apparatus is closely related with endoplasmic reticulum, এবং গলগি অ্যাপারেটাসকে আমরা জানি যে প্যাকেজিং পার্টিকেলস, রাইবোজোম যে প্রোটিনগুলো তৈরি করে সেটা এই গলগি অ্যাপারেটাস এটাকে প্যাকেজ করে, এবং প্যাকেজ করে ট্রান্সপোর্ট ভেসিকুলার মাধ্যমে এটা এক্সোসাইটোসিস করতে পারে, অথবা সে কিন্তু লাইসোজোমের এনজাইম যেগুলো আছে সেগুলোকেও কিন্তু সে প্যাকেট করে এবং সে কিন্তু এন্ডোসাইটোসিসও করতে পারে। তাহলে ফাংশনস অফ গলগি অ্যাপারেটাসটা একটু ভালো করে পড়তে হবে, বিশেষ করে 3 নাম্বার পয়েন্ট যেটা সিনথেসিস অফ অ্যাক্রোজোমাল ক্যাপ, এটা পরীক্ষায় এসেছিল অফ স্পার্মাটোজুন, এবং ইট ইজ এ প্যাকেজিং পার্টিকলস। ওকে, লাইসোজোমসের এনজাইমসগুলোও গলগি অ্যাপারেটাস প্যাকেজ করে থাকে। লাইসোজোমসের ক্ষেত্রে আমরা একটু আগে ছবি দেখলাম, এখানে লাইসোজোমসের ছবিগুলো আছে। লাইসোজোমসের কাজ হচ্ছে অটোফ্যাগি বা অটোলাইসিস, আমরা সবাই জানি, এবং এখানে যেটা আমাদের মনে রাখতে হবে যে লাইসোজোমসের মধ্যে অলমোস্ট 40 ডিফারেন্ট হাইড্রোলাইটিক এনজাইমস থাকে। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমরা যদি জেনারেল ফিজিওলজি থেকে একটা অর্গানালিও পড়ি সেটা আমাদের পড়তে হবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া ফার্স্টলি স্ট্রাকচার, আমরা জানি এটাতে একটা বাই লেয়ার থাকে, এটা আউটার মেমব্রেন, এবং আরেকটা হচ্ছে ইনার মেমব্রেন এন্ড আউটার মেমব্রেন। তো ইনার মেমব্রেনের মধ্যে যে স্পেসটা থাকে সেটাকে আমরা বলতেছি ম্যাট্রিক্স, দিস ওয়ান, এবং ইনার মেমব্রেনে যে ফোল্ডগুলো আছে এই ফোল্ডগুলা সেটাকে আমরা বলছি ক্রিস্টি। তাহলে দুটো জিনিস আমাদের জানতে হবে যে এই ফোল্ডগুলা বা এই যে ক্রিস্টি যেগুলো আছে এখানে কি হয় এবং এই ম্যাট্রিক্সে কি কি কাজ হয়, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিগার্ডিং মাইটোকন্ড্রিয়া। তো ম্যাট্রিক্সে 4টা জিনিস হয়, আপনি পেজ নাম্বার 10-এ দেখতে পারবেন ম্যাট্রিক্সে 4টা জিনিস দেওয়া আছে। ফার্স্ট ওয়ান ইজ এনজাইমস ফর টিসিএ সাইকেল। হোয়াট ডাজ টিসিএ স্ট্যান্ড ফর? Tricyclic antidepressant? No, it is tricarboxylic acid cycle or Krebs cycle or citric acid cycle, and beta oxidation of fatty acids. There are some coenzymes and mitochondrial DNA, RNA. Also, matrix-এ আরো দুটো জিনিস হয়, একটা হচ্ছে এখানে ইউরিয়া সাইকেল হয়, ইউরিয়া সাইকেল, and oxidation of pyruvate, এই ম্যাট্রিক্সে হয়ে থাকে। এবং এই যে ক্রিস্টিতে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেসপিরেটরি চেইন এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা এটিপি প্রোডাকশন। এনজাইমসগুলো, কিছু এনজাইমস আছে, এনজাইমসগুলো আমরা পড়ে নিব একটু, এনজাইমসগুলোর নাম। নেক্সট যে টপিকটা পেজ 11, নিউক্লিয়াস থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রোমাটিন, এবং ক্রোমাটিনের মধ্যে আপনি টাইপস দেখবেন, 2 ধরনের ক্রোমাটিন আছে, একটা হচ্ছে ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটারোক্রোমাটিন। এবং হেটারোক্রোমাটিনটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ হেটারোক্রোমাটিনগুলো সেক্স ক্রোমাটিন হিসেবে কাজ করে। টাইপস অফ ক্রোমোজোমস, আমরা ক্রোমোজোম যদি দেখি, ক্রোমোজোম হচ্ছে দুটো প্যারালাল রড লাইক স্ট্রাকচার নিয়ে গঠিত হয়, এবং এই প্যারালাল রড লাইক স্ট্রাকচারগুলোকে আমরা বলি ক্রোমাটিড। এই ক্রোমাটিডগুলো যে জায়গাটাতে মিলিত হয় সেটাকে আমরা বলতে সেন্ট্রোমিয়ার, এবং সেন্ট্রোমিয়ারের পজিশন হিসেবে ক্রোমোজোমের টাইপগুলো জাস্ট একবার একটু রিডিং করবেন, যে এটা যদি একদম সেন্ট্রালি থাকে সেটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক, এটা যদি হচ্ছে সেন্টার না
কিন্তু ক্লোজ রিলেটেড টু দ্য সেন্টার যদি থাকে সেটাকে আমরা বলি সাবমেটাসেন্ট্রিক, একদম যদি টেলে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে টেলোসেন্ট্রিক, এবং টেলে না কিন্তু টেলের কাছাকাছি যদি থাকে সেটাকে আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক। এবং এই যে ক্রোমোজোমের স্ট্রাকচার, এই শর্ট আর্ম আছে, আবার হচ্ছে একটা আছে লং আর্ম। বিভিন্ন ডিজিজ কিন্তু আমরা বলে থাকি যেটা শর্ট আর্ম অফ ক্রোমোজোম অমুক অথবা লং আর্ম অফ ক্রোমোজোম অমুকে হয়ে থাকে, সেটা এটাও আমরা একটু জানবো। দেন পেজ নাম্বার 13-এ আপনার নিউক্লিক অ্যাসিড সম্পর্কিত বর্ণনা আছে এবং ডিএনএ এবং আরএনএ যে ডিফারেন্স সেই জিনিসটা আমাদের একটু দেখে নিতে হবে। আমরা ছোটোবেলা থেকে বারবার পড়ে আসতেছি ডিএনএ আরএনএ ডিফারেন্স। নেক্সট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটন পেজ নাম্বার 14, এবং এই সাইটোস্কেলেটনে আমাকে কম্পোনেন্টস অফ সাইটোস্কেলেটন সম্পর্কে একটু ধারণা নিব আমরা। মেইন কম্পোনেন্ট তিনটা: মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্টস অ্যান্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। What are the most important two microfilaments in our body? Yeah, actin and myosin, right. Centrioles is a 3-star topic because এখান থেকে কোশ্চেন আসছিল, এবং সেন্ট্রিওলের ফাংশনটা বেশি ইম্পর্টেন্ট। সেন্ট্রিওলের ফাংশন থেকে যেটা কোশ্চেন আসছে যে ইন দ্য ফর্মেশন অফ মাইটোটিক স্পিন্ডলস অফ ডিভাইডিং সেল, মাইটোটিক স্পিন্ডল অফ ডিভাইডিং সেলে কিন্তু সেন্ট্রিওল পার্টিসিপেট করে। এই স্ট্রাকচারটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে এখানে মাইক্রোটিবিউল ট্রিপলেট, অর্থাৎ 3টা মাইক্রোটিবিউলের ট্রিপলেট নিয়ে সেন্ট্রিওল তৈরি হয়েছে, এবং এরকম ট্রিপলেট থাকে 9টা। তাহলে 9 সেটস অফ ট্রিপলেট অফ মাইক্রোটিবিউল নিয়ে সেন্ট্রিওল তৈরি হয়, যেটা ভূমিকা রাখে ইন দ্য ফর্মেশন অফ মাইটোটিক স্পিন্ডলস অফ ডিভাইডিং সেল। নেক্সট যে জিনিসটা ইম্পর্টেন্ট, আপনি পেজ নাম্বার 17-এ চলে আসবেন, এবং এই 17-এ ইন্টারসেলুলার জাংশনের কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন হোয়াট আর দ্য সাইটস অফ গ্যাপ জাংশনস, হোয়াট আর দ্য সাইটস অফ ডেসমোসোমস। এই জিনিসগুলো আমাদের একটু দেখে নিতে হবে। দেখা যায় 4-5 বছর পর অনেক সময় এখান থেকে কোশ্চেন আসে। And page number 18 is very important. It's infinite status topic, that is membrane transport. And a flowchart that is infinite start, page number 18, membrane transport এটাকে আমরা দুটো ভাবে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর একটা প্যাসিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা জানি প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি ক্ষেত্রে কো এবং কাউন্টার, এবং প্যাসিভের ক্ষেত্রে অসমোসিস এবং ডিফিউশন, এবং ডিফিউশনের মধ্যে সিম্পল অ্যান্ড ফ্যাসিলিটেড ডিফিউশন। তাহলে এই যে ফ্লো চার্টটা আছে এটা আমরা খুব ভালোভাবে মাথায় রাখবো। নেক্সট যে জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্যারেক্টারিস্টিক্স, ইটস অলসো 3 স্টার। একটু পরে আমরা আলোচনা আসতেছি, এই জায়গাটা আমি এখন স্কেপ করে যাচ্ছি। পেজ 20 and 21, এই দুটো পেজ খুবই ইম্পর্টেন্ট। অল বক্সেস আর 3 স্টার, পেজ 20 এবং 21, এবং এখানে বক্সগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা দেখানো হয়েছে। যেমন একটা বক্সে আপনার দেখানো হয়েছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে ডিফারেন্সটা কি, অ্যানাদার বক্সে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে ডিফারেন্স কি, প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে ডিফারেন্স কি, সিম্পল এবং ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে ডিফারেন্স কি, সিম্পল ডিফিউশন অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে ডিফারেন্স কি, এবং এই যে আমরা ডিফারেন্সগুলো দিয়েছি এই ডিফারেন্সগুলো ইম্পর্টেন্ট খুবই, এবং এগুলো আমরা একটু যত্নের সাথে খেয়াল করব। আমি আপনাদের একটা ওভারভিউ দিচ্ছি। আচ্ছা, প্রথমেই আমরা ট্রান্সপোর্ট সিস্টেম, এটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে আমরা সিম্পল ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশন। আর হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এটার মধ্যে আবার কো এবং কাউন্টার। First thing is energy, second thing is ECG, and fourth thing is carrier, third thing is carrier. Okay, so I mean passive transport, active transport. Passive transport এর মধ্যে সিম্পল ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশন, এই দুটোকে আমি কীভাবে আলাদা করব? সিম্পল ডিফিউশনে কোনো এনার্জি লাগে কিনা? No energy is required. What does ECG stand for? Echocardiography. It means electrochemical gradient. So in case of simple diffusion, it goes from high concentration to low concentration by along the electrochemical gradient. And
high concentration to low concentration. Okay. In case of vacillator diffusion, any energy is required or not? No energy is required. No energy. No energy. So no energy is required. So passive transport means no energy is required. Passive transport means it goes from high concentration to low concentration along the electrochemical gradient. So how can we differentiate between simple diffusion and vacillated diffusion? Is in both cases no energy is required, and in both cases it goes from high concentration to low concentration. So we can differentiate it only by carrier. In simple diffusion no carrier is needed, but in vacillated diffusion carrier is must. Carrier is must. So what is the difference between active transport, primary and secondary active transport? Active transport মানেই সেখানে এনার্জি লাগবে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানেই এটা এগেইনস্ট দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, তার মানে লো কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশন, এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানেই ক্যারিয়ার মাস্ট. So how can I differentiate between primary and secondary active transport? First one is energy. Active transport, primary active transport এ সে অর্গানিক ফসফেট যেমন এটিপি বা এডিপি এগুলোকে ইউটিলাইজ করে, যার ফলে এই এনার্জিটাকে আমরা বলি ডাইরেক্ট এনার্জি. আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম সে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেমে এনার্জিটাকে সে ইউজ করে, এই জন্য এটাকে আমরা বলি ইনডাইরেক্ট এনার্জি. ইনডাইরেক্ট এনার্জি কারণ সে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেমে এনার্জিটাকে ইউটিলাইজ করে. নাম্বার ওয়ান. নাম্বার টু, সেকেন্ড যে ডিফারেন্সটা আছে প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে, সেটা হচ্ছে সাপোজ এসে জিআই লুমেন, এটা সেল ব্লাড, হ্যাঁ এটা বেজোল্যাটারাল মেমব্রেন আর এপিক্যাল মেমব্রেন. ওকে, তাহলে জিআই লুমেন থেকে সেলের ভিতরে যাওয়ার জন্য এখানে একটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সাপোজ সোডিয়াম গ্লুকোজ বা সোডিয়াম গ্যালাক্টোজ ট্রান্সপোর্ট সিস্টেম আছে, এবং বেজোল্যাটারাল মেমব্রেনে একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম. প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম মানে 3টা সোডিয়াম বাইরে চলে যাচ্ছে এবং 2টো পটাশিয়াম ভিতরে ঢুকছে. ওকে, আচ্ছা, তাহলে এই যে বেজোল্যাটারাল সিস্টেমে একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা জানি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানেই ইট গোজ এগেইনস্ট দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, থাকবেই লো কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশন. কিন্তু প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে এটা 2টা কম্পোনেন্টের ক্ষেত্রে প্রযোজ্য. যেমন প্লাজমাতে সোডিয়াম বেশি থাকে, সুতরাং সোডিয়াম এগেইনস্ট দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট গেছে, সেলের ভিতরে পটাশিয়াম বেশি, পটাশিয়াম এগেইনস্ট দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের ভিতরে আসে. 2টা কম্পোনেন্টই এগেইনস্ট দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টে যায়. কিন্তু সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেমন সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট সিস্টেম, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে একটা কম্পোনেন্ট অলওয়েজ অ্যালং দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টে যাবে এবং আরেকটা কম্পোনেন্ট এগেইনস্ট দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টে যাবে. যেমন এইখানে দেখেন সোডিয়াম যেহেতু সেলের ভিতর থেকে বাইরে চলে গেল, সেলের ভিতরে তাহলে সোডিয়াম কম, সুতরাং এখানে সোডিয়াম অ্যালং দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টে সেলের ভিতরে ঢুকবে. সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে এখানে সোডিয়াম অ্যালং দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট এবং আর একটা এগেইনস্ট দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টে যাবে. তাহলে অ্যাক্টিভ এবং প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যাক্টিভের ক্ষেত্রে আরেকটা ডিফারেন্স হচ্ছে প্রাইমারি ক্ষেত্রে দুটো কম্পোনেন্টই এগেইনস্ট দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টে যায়, কিন্তু সেকেন্ডারি ক্ষেত্রে একটা কম্পোনেন্ট অলওয়েজ, বিশেষ করে যে সমস্ত জায়গায় সোডিয়াম থাকে, অলওয়েজ দেয় অ্যালং দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টে যায়. যদি আপনাকে কোশ্চেন করা হয় যে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম, ইজ ট্রু অর ফলস? ফলস. সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম অলওয়েজ ডিপেন্ডেন্ট অন প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম. সাপোজ কোনো কারণে এই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেমটা কাজ করছে না, এখানে একটা পয়জনই হোক বা যাই হোক, এই ট্রান্সপোর্ট সিস্টেম যদি কাজ না করে তাহলে সোডিয়াম সেলের বাইরে আসতে পারবে না, সেক্ষেত্রে সেলের ভিতরে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাবে. সেলের ভিতরে যদি সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় তাহলে এই সোডিয়াম বাইরে থেকে ভিতরে আসতে পারবে না, এবং এই
ট্রান্সপোর্টও এই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এনার্জিটাকে ইউটিলাইজ করতে পারবে না। সুতরাং সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম secondary active transport system always dependent on primary active transport system and it is not an independent system. So এই কথাগুলাই আমরা এখানে বিভিন্ন বক্সের মাধ্যমে দেখিয়েছি এবং পেজ 20 তে সেকেন্ড যে বক্সটা আছে সেই বক্সটার মধ্যে আমি এইভাবেই সামারাইজ করে জিনিসগুলো দেখিয়ে দিয়েছি। তো সেকেন্ড বক্সটা হচ্ছে ইনফিনিটি স্টার পেজ 20। এখানে আরও একটা জিনিস যে অসমোসিস। তো অসমোসিস জিনিসটা কি? আমরা জানি যে মুভমেন্ট অফ সলভেন্ট মলিকুলস অকার্স ফ্রম লোয়ার টু হায়ার কনসেন্ট্রেশন এবং সেখানে একটা সেমি পারমেবল মেমব্রেন থাকতে হবে। যেমন খুব কমন একটা উদাহরণ হচ্ছে একটা আঙ্গুরকে যদি আমি পানিতে রেখে দিই এক গ্লাস পানিতে, তাহলে পানি কিন্তু আঙ্গুরের ভিতরে প্রবেশ করবে। তার মানে আঙ্গুরের যে পর্দাটা এটা সেমি পারমেবল মেমব্রেন এবং এখানে সলভেন্ট পানিটা লোয়ার কনসেন্ট্রেশন, গ্লাসের পানি যেহেতু এটা লোয়ার কনসেন্ট্রেশন সেটা আঙ্গুরের ভিতরে প্রবেশ করতেছে টু দ্য হায়ার কনসেন্ট্রেশন। দিস ইজ নোন অ্যাজ অসমোসিস। নেক্সট পেজ 27 এ যদি আপনি আসেন তাহলে দেখবেন যে রেস্ট্রিক্ট মেমব্রেন পটেনশিয়াল জিনিসটা আলোচনা করা হয়েছে। আমরা জানি যে ইউক্যারিওটিক সেল যেগুলো আছে, ইউক্যারিওটিক সেল মানেই একটা সেল মেমব্রেন দিয়ে সেটা আবদ্ধ এবং সেল মেমব্রেনের দুই পাশে দুই ধরনের মেমব্রেন পটেনশিয়াল থাকে। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দুই ধরনের হয় এবং ইনসাইডে সাধারণত আমরা জানি এটা নেগেটিভ থাকে এবং আউটসাইডে সাধারণত একটা পজিটিভ থাকে। তাহলে এই যে সেল মেমব্রেনের দুই পাশে ইলেকট্রিক্যাল যে একটা ডিফারেন্স সেটাকে আমরা বলি মেমব্রেন পটেনশিয়াল এবং রেস্টিং স্টেজে যে মেমব্রেন পটেনশিয়ালটা পাই সেটাকে আমরা বলি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, ইউজুয়ালি নেগেটিভ। তাহলে এটা কোথায় কোথায় থাকবে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা? অলমোস্ট অল সেল, যেই সেলের ক্ষেত্রে একটা সেল মেমব্রেন থাকবে সেখানেই আমরা এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা পাবো ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে। আচ্ছা, পেজ 27 একটা বক্স দেওয়া আছে যে অ্যামাউন্ট অফ রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ইন ডিফারেন্ট সেলস। ইট ইজ এ 2 স্টার টপিক, আমরা এটা একটু দেখব। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কেন নেগেটিভ? ইট ইজ অলসো 2 স্টার, দুটো কারণে। এটা হচ্ছে গিবস ডোনার মেমব্রেন ইকুইলিব্রিয়াম। এই গিবস ডোনার মেমব্রেন ইকুইলিব্রিয়ামের ফলে সেলের ভিতরে যেহেতু ফসফেট, প্রোটিন এই জাতীয় নেগেটিভ চার্জ সাবস্টেন্স বেশি থাকে এবং এগুলা ইমপারমেবল, দিস মলিকুলস ক্যান নট এসকেপ ফ্রম দ্য সেলস, সেলের বাইরে যেতে পারে না, সুতরাং সেলের ভিতরে একটু নেগেটিভিটি বেশি থাকে। অ্যাজ ওয়েল অ্যাজ সোডিয়াম পটাশিয়াম পাম্প, যে প্রতি মুহূর্তে 3টা সোডিয়াম বাইরে চলে যাচ্ছে, 2টা পটাশিয়াম ভিতরে ঢুকতেছে, অর্থাৎ একটা সবসময় নেগেটিভ। এই দুটো কারণে গিভস ডোনার মেমব্রেন ইকুইলিব্রিয়াম অ্যান্ড সোডিয়াম পটাশিয়াম পাম্প, এই দুটো কারণে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ইউজুয়ালি নেগেটিভ হয়। দেন পেজ 28 আপনি অ্যাকশন পটেনশিয়ালটা পাবেন। তাহলে এই যে সেলটা আছে, এই সেলে কোনো কারণে যদি একটা ডিসচার্জ আছে, এটা ইলেকট্রিক্যালি যদি সে একটা স্টিমুলেটেড হয়, যদি ইলেকট্রিক্যালি স্টিমুলেটেড হয় তখন দেখা যায় তার ভোল্টেজ গ্যাটেড যে সোডিয়াম চ্যানেলটা আছে অথবা ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়, তখন এই সোডিয়াম যখন ভিতরে ঢুকে তখন দেখা যায় যে তার যে পটেনশিয়ালটা ছিল, রেস্টিং মেমব্রেন যে পটেনশিয়ালটা ছিল সেটা একটা বাড়তে থাকে আস্তে আস্তে, একটা থ্রেশহোল্ড লেভেলে যাওয়ার পর তার র্যাপিড একটা ডিপোলারাইজেশন শুরু হয়। এই যে তার নেগেটিভ টু পজিটিভ দিকে যাত্রা এবং পরে আবার সাডেনলি নেগেটিভের দিকে আসা, সেটাকে আমরা বলি অ্যাকশন পটেনশিয়াল। আচ্ছা, তাহলে অ্যাকশন পটেনশিয়াল স্টেজ, যদিও এই স্টেজগুলো বা অ্যাকশন পটেনশিয়াল থেকে খুব বেশি কোশ্চেন আসে না, এগুলো জাস্ট একটু রিডিং দেখবেন। স্টেজেস অফ অ্যাকশন পটেনশিয়াল, রেস্টিং স্টেজ, ডিপোলারাইজেশন স্টেজ অ্যান্ড রিপোলারাইজেশন স্টেজ, এগুলো আমরা সবগুলো পারি। এখানে একটা অ্যাকশন পটেনশিয়াল নিয়ে আমি একটু কথা বলতে চাই। অ্যাকশন পটেনশিয়াল অফ এ নিউরন, দেখেন it's a latent period, it's a firing level, and এখানে depolarization starts, rapid depolarization and rapid repolarization, and এরপরে after hyperpolarization। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা একটা নিউরনের অ্যাকশন পটেনশিয়াল? নিউরনের অ্যাকশন পটেনশিয়ালে সবসময় এই অংশটুকু দেখে আমরা চিনতে পারবো, এটাকে বলা হয় স্পাইক পটেনশিয়াল, মানে র্যাপিড ডিপোলারাইজেশন ফলোড বাই র্যাপিড রিপোলারাইজেশন। সেকেন্ড যেটা, সেটা এটা কার অ্যাকশন পটেনশিয়াল কি বলতে পারবেন? এইটাকে আমরা এই জিনিসটা দেখে আমরা চিনতে পারবো যে এটা অ্যাকশন পটেনশিয়াল অফ কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াকের ক্ষেত্রে দুই ধরনের অ্যাকশন পটেনশিয়াল থাকে, এটা হচ্ছে এসএ নোট এভি নোট, তার মানে হচ্ছে আপনার এসএ নোট এভি নোট বা জাংশনাল টিস্যু অফ হার্ট যেগুলো আছে সেগুলো একটা অ্যাকশন পটেনশিয়াল থাকতে পারে, সেগুলোকে আমরা বলি পেসমেকার পটেনশিয়াল, এবং এগুলো হচ্ছে কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়াল।
তাহলে এইটা হচ্ছে নন পেসমেকার টিস্যুর ক্ষেত্রে অ্যাকশন পটেনশিয়াল, কারণ নন পেসমেকার টিস্যুর ক্ষেত্রে একটা প্লেটো ফেজ থাকে, এই সেই হচ্ছে প্লেটো ফেজ। এটা দেখেই আমরা বুঝতে পারবো যেটা কার্ডিয়াক নন পেসমেকার টিস্যুর ক্ষেত্রে। তাহলে এখানেও দেখেন যে একটা ডিপোলারাইজেশন, এটা আর্লি ডিপোলারাইজেশন বা স্লো ডিপোলারাইজেশন, দেন হচ্ছে একটা প্লেটো ফেজ এবং তারপর হচ্ছে লেট ডিপোলারাইজেশন। এটা দিস ওয়ান ইজ দ্য অ্যাকশন পটেনশিয়াল অফ কার্ডিয়াক পেসমেকার টিস্যু। এখানে হচ্ছে ডিপোলারাইজেশন হচ্ছে। এখানে দেখেন যে কার্ডিয়াক পেসমেকার টিস্যুর ক্ষেত্রে ডিপোলারাইজেশন হয় মেইনলি দুইভাবে, আমি একটু পরে আসতেছি। এটা প্লেটো ফেজ মানে কার্ডিয়াক নন পেসমেকার টিস্যুর একটা অ্যাকশন পটেনশিয়ালে যে স্টেজগুলো আছে সেটা পেজ নাম্বার 28-এ আপনারা এটা পাবেন, 29-এ আপনারা পাবেন, 29-এ পাবেন, এটা একটু দেখে নিচ্ছি, ইয়েস 29-এ পাবেন। এখানে যে জিনিসটা আমি বলতে যাচ্ছি যে আমাদের বডিতে এরকম যত অ্যাকশন পটেনশিয়াল আছে, এই যে আমরা 3টা অ্যাকশন পটেনশিয়াল দেখলাম, সব জায়গাতে ডিপোলারেশন এই ডিউ টু সোডিয়াম ইনফ্লাক্স। তার মানে এখানে কী হবে, সোডিয়াম ইনফ্লাক্স, এখানে ডিউ টু সোডিয়াম ইনফ্লাক্স, এখানেও ডিউ টু ডিপোলারেশন ডিউ টু সোডিয়াম ইনফ্লাক্স, সব জায়গাতে সোডিয়াম ইনফ্লাক্স। একটা জায়গাতে সোডিয়ামের সাথে আরও একটা জিনিস আছে ডিপোলারেশনের জন্য, সেটা হচ্ছে কার্ডিয়াক পেসমেকারের ক্ষেত্রে দেখেন এখানে ডিপোলারেশন সোডিয়ামের সাথে আরও একটা জিনিস রিলেটেড, সেটা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে আমি যদি ডিপোলারেশনের কারণ জানতে চাই, তাহলে আমাদের বডিতে সব জায়গায় ডিপোলারেশনের কারণ হচ্ছে ইনফ্লাক্স অফ সোডিয়াম, শুধু একটা জায়গায় পেসমেকার টিস্যুর ক্ষেত্রে ডিপোলারেশনের কারণ হচ্ছে দুইটা, সোডিয়াম থাকবে সাথে ক্যালসিয়াম। ওকে, দিস টু কজ। রিপোলারাইজেশন, রিপোলারাইজেশন আপনি যেখানে যাবেন রিপোলারাইজেশনের কজ হচ্ছে পটাশিয়াম রিফ্লাক্স। তাহলে এখানে রিপোলারাইজেশন পটাশিয়াম রিফ্লাক্স, এখানেও পটাশিয়াম রিফ্লাক্স, এখানেও পটাশিয়াম রিফ্লাক্স এবং এখানেও পটাশিয়াম রিফ্লাক্স, এটা নিয়ে আর কোনো কথা নাই। একটা জিনিস, এই যে প্লেটো ফেজ যেটা, এটা শুধু একটু অতিরিক্ত একটা জায়গায় থাকে কার্ডিয়াক নন পেসমেকার টিস্যুর ক্ষেত্রে। বুঝতে হবে যে এই পেসমেকার টিস্যুটা কেন হয়, সরি এই প্লেটো ফেজটা কেন তৈরি হয়। এই প্লেটো ফেজে দুটো ঘটনা ঘটে। এই প্লেটো ফেজে একই সাথে এই প্লেটো ফেজটাতে একই সাথে দেখা যায়, আমরা যদি একটা ছবি আঁকি, তাহলে এই পেসমেকার প্লেটো ফেজের ক্ষেত্রে একই সাথে ক্যালসিয়াম ইনফ্লাক্স হয়, ক্যালসিয়াম ঢুকে যায় প্লাস, আবার একই সাথে এখানে পটাশিয়াম ইফ্লাক্স হয়, মানে বের হয়ে যাচ্ছে। তাহলে এটা ঢোকার জন্য পজিটিভ আর বের হয়ে যাওয়ার জন্য নেগেটিভ। এখানে একটা ভেক্টর হিসেবে আমরা প্লেটো ফেজ পাই, এটা ভেক্টর হিসেবে আমরা এখানে প্লেটো ফেজ পাই। তাহলে প্লেটো ফেজের কজগুলো আমরা একটু মনে রাখবো, এটা আলাদা করে, যেখানে ক্যালসিয়াম ঢোকে এবং সাথে সাথে পটাশিয়াম বের হয়ে যায়। সো মোটামুটি অ্যাকশন পটেনশিয়ালের গ্রস মেকানিজম অফ অ্যাকশন এটাই। আমরা যদি এটা মনে রাখি তাহলে ইনশাআল্লাহ আমরা সবগুলো অ্যাকশন পটেনশিয়ালি অ্যান্সার করতে পারবো। এরপরে আপনি চলে আসেন ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক, দ্যাট ইজ, এগুলো আমাদের জন্য খুব একটা দরকার হবে না, মাসেল ফিজিওলজি। ভেরি ইম্পর্ট্যান্ট মাসেল ফিজিওলজি। এই মাসেল ফিজিওলজি আমাদের আজকে লাস্ট একটা টপিক, বাট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এটা হচ্ছে পেজ নাম্বার 32-তে আপনি পাবেন মাসেল ফিজিওলজি। দেখেন আমাদের বডি যে মাসেল কন্ট্রাকশনস, মাসেলের স্ট্রাকচারটা একটু জানতে হবে এবং মাসেলের কন্ট্রাকশনের এবং রিল্যাক্সেশনের ধাপগুলা। ইটস এ মাসেল ফিজিওলজি ইজ এ 3-star টপিক, স্ট্রাকচারস অফ দ্য মাসেল বিশেষ করে। তাহলে আমাদের বডিতে যে স্কেলেটাল মাসেল, এটা অনেকগুলো ফ্যাসিকল নিয়ে তৈরি হয়। ফ্যাসিকল মানে বান্ডেল অফ মাসেল ফাইবার্স, দিজ আর দ্য মাসেল ফাইবার্স। এই মাসেল ফাইবার থেকে তৈরি হয় মায়োফাইব্রিল, এবং মায়োফাইব্রিলের কন্ট্রাকটাইল ইউনিটকে আমরা বলি সার্কোমেয়ার। এবং সার্কোমেয়ারে থাকে দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট আর একটা হচ্ছে মায়োসিন ফিলামেন্ট। আমি আবার আপনাকে স্ট্রাকচারটা দেখাচ্ছি একটু অন্য ছবিতে। তাহলে এই যে একটা বোনসের থেকে টেন্ডন, এবং টেন্ডনগুলো থেকে একটা মাসেল, আমি মাসেল নিলাম। মাসেল অনেকগুলো ফ্যাসিকল নিয়ে গঠিত হচ্ছে, বান্ডেল অফ মাসেল ফাইবার। তাহলে এই বান্ডেল থেকে আমি যদি কন্ট্রাকটাইল ইউনিটটাকে নেই, যে এই কন্ট্রাকটাইল ইউনিটটা হচ্ছে মাসেল ফাইবারের একটা কন্ট্রাকটাইল ইউনিট হচ্ছে মায়োফাইব্রিল, এবং মায়োফাইব্রিলেরও কন্ট্রাকটাইল ইউনিট হচ্ছে সার্কোমিয়ার। সুতরাং মাসেলের কন্ট্রাকটাইল ইউনিট বলতে আমি আসলে সার্কোমিয়ারকেই আমরা বলবো, সার্কোমিয়ার। এবং এই যে সার্কোমিয়ারের স্ট্রাকচারটা একটু দেখেন, একদম যদি কাছে যে যদি আমরা দেখি, তাহলে সার্কোমিয়ারে একটি জিগজ্যাগ লাইন, এই লাইনটাকে আমরা বলি জেড লাইন, দুই পাশে থাকবে জেড লাইন। জেড লাইন থেকে একটা রেখা দুই পাশে ভিতরে ঢুকে গেছে, এটা একটা থিন ফিলামেন্টস। তাহলে সার্কোমিয়ারে একটা থিন ফিলামেন্ট থাকবে যেটা অ্যাক্টিন, আর একটা থিক ফিলামেন্টস থাকবে, থিক ফিলামেন্ট, এটাকে বলি মায়োসিন। এবং দেখেন মায়োসিনে অনেকগুলো হেড দেখা যাচ্ছে, তাহলে সার্কোমিয়ারের ক্ষেত্রে একটা জেড লাইন থাকে, এই জেড লাইন থেকে
যে থিন ফিলামেন্টটা চলে আসে সেটাকে আমরা বলবো অ্যাক্টিন, এবং যে থিক ফিলামেন্টটা থাকে সেটাকে আমরা বলবো মায়োসিন। নর্মালি মাসেল যখন রিল্যাক্স অবস্থায় থাকে তখন ওকে, নর্মালি মাসেল যখন রিল্যাক্স অবস্থায় থাকে তখন দেখেন এদের মধ্যে কোনো কানেকশন থাকবে না, মানে অ্যাক্টিন এবং মায়োসিন এটা পরস্পরের সাথে কন্ট্রাকশনে আসতে পারবে না। কন্ট্রাকশনে যদি হইতে হয় মাসেলে, তাহলে অবশ্যই মায়োসিনের সাথে অ্যাক্টিনের একটা ক্রস লিঙ্কেজ লাগবে, মানে মায়োসিনকে অ্যাক্টিনের সাথে যুক্ত হইতে হবে। সেটা কিভাবে হয়, আমি থিন ফিলামেন্ট অ্যাক্টিনকে আবার একটু আলাদা করে দেখাচ্ছি। যে অ্যাক্টিনে তিনটা জিনিস থাকে, এই যে এটা হচ্ছে অ্যাক্টিন, এবং অ্যাক্টিনে কিছু ট্রপোনিন থাকে, এবং এই ট্রপোনিনগুলো একটা কাভার থাকে হচ্ছে ট্রপোমায়োসিন, যার কারণে এই ট্রপোনিনের ট্রপোনিন থাকে, এবং অ্যাক্টিনের একটা কাভার থাকে সেটা হচ্ছে ট্রপোমায়োসিন। এটা হচ্ছে অ্যাক্টিনের কাভার্স। আচ্ছা, এখানে একই ছবি, যে ছবিটাই কন্ট্রাকশন বুঝতে গেলে আমাদের মাসেলের আরেকটা স্ট্রাকচার বুঝতে হবে, যেটাকে আমরা বলি সার্কোটিউবুলার সিস্টেম। সার্কোটিউবুলার সিস্টেম পেজ নাম্বার 33-তে আপনারা এই জিনিসটা পাবেন। তাহলে নামে বলা হচ্ছে এখানে দুটো জিনিস থাকবে, এটা হচ্ছে সার্কোটিউবুলার, এটা টিউবুল থাকবে, আর এটা থাকবে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে সার্কোটিউবুলার সিস্টেমের মধ্যে দেখেন এই যে টি টিউবুল, টি এর মতো এটাকে বলি টি টিউবুল, এবং সাথে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। আমরা পড়েছিলাম সার্কোপ্লাজমিক রেটিকুলাম কোনটা, যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি স্কেলেটাল এবং কার্ডিয়াক মাসলে থাকে সেটাকে আমরা বলি সার্কোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম মানে জালিকাকার। তাহলে এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম এবং সাথে এই টি টিউবুল, এই দুটাকে নিয়ে একসাথে বলা হয় সার্কোটিউবুলার সিস্টেম। আমাদের মাসেলে যখন কোনো ইনপুট আসে, অ্যাকশন পটেনশিয়াল অ্যারাইভস এট নিউরোমাসকুলার জাংশন যখন হয়, তখন এখান থেকে অ্যাসিটাইল কোলাইন রিলিজ হয়। আমরা জানি এই অ্যাসিটাইল কোলাইন যখন রিলিজ হয় তখন একটা অ্যাকশন পটেনশিয়াল ট্রাভেল করে টি টিউবুল দিয়ে। একটু আগে আমরা যে টি টিউবুল দিলাম সেখান দিয়ে অ্যাকশন পটেনশিয়াল আসে। এই টি টিউবুল দিয়ে অ্যাকশন পটেনশিয়াল আসার পরে যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম আছে, যখন এখান দিয়ে অ্যাকশন পটেনশিয়াল আসে তখন এই সার্কোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে প্রচুর ক্যালসিয়াম থাকে। এটা ইম্পর্টেন্ট হচ্ছে এটাই, এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রিলিজ হয়। ক্যালসিয়াম রিলিজ হয়ে ক্যালসিয়াম এই যে অ্যাক্টিনের যে ট্রপোনিন আছে এই ট্রপোনিনের সাথে বাইন্ড করে। অ্যাক্টিনের যে ট্রপোনিনগুলো আমরা দেখলাম এই ট্রপোনিনগুলোর সাথে ক্যালসিয়াম বাইন্ড করে। যখন ট্রপোনিনের সাথে ক্যালসিয়াম বাইন্ড করে তখন এই যে ট্রপোমায়োসিন কাভার, যেটা অ্যাক্টিনের একটা বাইন্ডিং সাইট সেটাকে ঢেকে রাখে, সেই বাইন্ডিং সাইটের সাথে কিন্তু মায়োসিন যুক্ত হতে পারে, অন্য কোথাও যুক্ত হতে পারে না। তাহলে ট্রপোমায়োসিনটা সবসময় অ্যাক্টিনের বাইন্ডিং সাইট যেটা থাকে সেটাকে কাভার করে রেখে দেয়, একটা পর্দার মতো। তাহলে যখনই ক্যালসিয়াম এই ট্রপোনিনের সাথে যুক্ত হয় তখনই এই ট্রপোমায়োসিনটা পর্দাটা সরে যায় বাইন্ডিং সাইট থেকে। তাহলে দেখুন যখনই সেটার সাথে বাইন্ড করলো তখনই যেটা হয় যে ক্যালসিয়াম যখন বাইন্ড করে তখন এই যে বাইন্ডিং সাইটগুলা, এই পর্দাটা সরে গেছে এবং বাইন্ডিং সাইটগুলো অ্যাক্টিনে যে বাইন্ডিং সাইট সেগুলো ওপেন হয়ে গেছে। অ্যাক্টিনের বাইন্ডিং সাইটগুলো যখন ওপেন হয়ে যায় তখন এই যে মায়োসিনের যে হেড, এটা মায়োসিনের হেড, এই মায়োসিনের হেডটা এই বাইন্ডিং সাইটের সাথে যুক্ত হয়ে গেল। এই যে এখানে, এই যে এখানে এই মায়োসিন যখন মায়োসিন এটাকে আমরা বলি ক্রস ব্রিজ বাইন্ডস হলো অ্যাক্টিন টু মায়োসিন। যখনই এই বাইন্ডিংটা তৈরি হলো তখনই এই মায়োসিন এটাকে কন্ট্রাক্ট করতেছে, এরকম ছিল, এখন কন্ট্রাকশনে নিয়ে আসতেছে, ছোট করে নিয়ে আসতেছে, এইদিকে কন্ট্রাকশনে নিয়ে যাচ্ছে, তখনই কিন্তু একটা কন্ট্রাকশন হয়। এবং এইভাবেই দেখা যায় যে মাসেলে কন্ট্রাকশনগুলো হয়। আপনারা যদি একটু ইউটিউবে যে মাসেল কন্ট্রাকশন ফিজিওলজি দেন তাহলে দেখবেন যে খুব ছোট ছোট কিছু ভিডিও আছে, যেমন ম্যাগ্রো হিলের অথবা আলিয়া মেডিকেলের কিছু ভিডিও পাওয়া যায়। দুটো ভিডিও দেখতে আপনার 7 থেকে 8 মিনিট লাগবে, কিন্তু খুব সুন্দর একটা কনসেপশন পেয়ে যাবেন। তাহলে যখনই ক্যালসিয়াম বাইন্ড হচ্ছে ট্রপোনিনের সাথে, ক্যালসিয়াম বাইন্ড হচ্ছে ট্রপোনিনের সাথে, ফলে আপনার অ্যাক্টিনের যে বাইন্ডিং সাইট সেটা ওপেন হয়ে যাচ্ছে, সেটার সাথে মায়োসিন যুক্ত হচ্ছে এবং কন্ট্রাকশন হচ্ছে। যখন মাসেল রিল্যাক্সেশন হবে তখন ঠিক বিপরীত, ক্যালসিয়াম চলে যায়, ক্যালসিয়াম চলে গেলে ট্রপোমায়োসিন যেটা আছে সেটা আবার এটাকে কাভার করে ফেলে, যার ফলে মায়োসিন আর কন্ট্রাক্ট করতে পারে না, বাইন্ড করতে পারে না, ক্রস ব্রিজ তৈরি করতে পারে না, মাসেল রিল্যাক্স হয়ে যায়। সুতরাং আমরা প্রপার্টিস অফ স্কেলেটাল মাসেলটা পড়বো একটু, এবং স্টেপস অফ মাসেল কন্ট্রাকশন এটা আমরা রিডিং পড়বো। স্টেপস অফ মাসেল রিল্যাক্সেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট। অ্যান্ড লাস্টলি আপনার একদম পেজ 36-এ মানে স্কেলেটাল এবং কার্ডিয়াক মাসেল একটা ডিফারেন্স আছে, একটা স্টার মার্ক, এই জিনিসটা পড়ে আপনি আপনার জেনারেল ফিজিওলজি শেষ করবেন। এটা সহজ কোশ্চেন, আমি আপনাকে জিজ্ঞেস করি, আমি আজকে ক্লাস শেষ করতে চাই, সেটা হচ্ছে স্কেলেটাল এবং কার্ডিয়াক মাসেল কোনটার এক্সাইটেবিলিটি বেশি? কার্ডিয়াক মাসেল? নো,
ফার্স্ট পয়েন্ট, এক্সাইটেবিলিটি ইজ গ্রেটার ইন স্কেলেটাল মাসল। সো হয়তো এই ডিফারেন্সটা সহজ মনে হতে পারে, কিন্তু কবিগুরু যেটা বলছেন যে সহজ কথা যায় না বলা সহজে, সুতরাং এটাকে সহজ মনে হলেও আমরা একটু দেখব, এবং জেনারেল ফিজিওলজি থেকে কোয়েশ্চেন কম আসলেও এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা দেখবো বারবার। লাস্টলি একটা কথা বলে শেষ করব যে এই দুর্যোগের সময়ে আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের প্রতি আল্লাহ তাআলার রহমত থাকুক, আমাদের জন্য দোয়া করবেন, বাসায় থাকবেন, পড়ালেখা করবেন এবং ইফেক্টিভ কাজে নিজের সময়টাকে কাজে লাগাবেন। ও থ্যাংক ইউ ভেরি মাচ।